যদিও মেসি একটা ফ্যাক্টর, হয়তো 90 মিনিটে কিছুই করতে পারবে না, একটা টাইমে গিয়ে এমন একটা পাস বার করবে সেটাতেই খেলা ঘুরে যাবে। লেটস টক অ্যাবাউট আর্জেন্টিনা, যারা তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে এবং প্রথম ম্যাচটায় দে পিকড টু আ ডিফারেন্ট লেভেল, এবং প্রথম ম্যাচটায় আলজেরিয়াকে তারা এভাবে খেলে হারাবে সেটা হয়তো অনেকে ভাবেননি, এতটা সহজভাবে তারা জিততে পারবে অনেকে ভাবেননি। প্রথম কথা হচ্ছে, ম্যাচটা কি আদতেই স্কোরলাইন যা বলছে অতটা সহজ ছিল কিনা, লেটস জাস্ট ট্র্যাক ব্যাক আ বিট, নাকি ইট ওয়াজ জাস্ট আ লিওনেল মেসি শো? আর দ্বিতীয় ম্যাচে এগেনস্ট অস্ট্রিয়া আপনার আসলে এক্সপেকটেশনটা কি, মানে হোয়াট কাইন্ড অফ আ টিম ইজ অস্ট্রিয়া, এবং তারা আসলে আর্জেন্টিনাকে কোন ধরনের থ্রেট দিতে পারে? আপনার ফার্স্ট ম্যাচে আমি বলবো যে আর্জেন্টিনা সেই হিসাবে কোনো প্রতিপক্ষই ওভাবে পায়নি, বাকি দলগুলো ঠিক যেভাবে পেয়েছে। আপনি জানেন আগের থেকে যে লিওনেল মেসি হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার, আপনি জানেন যে সে ইনফ্লুয়েন্সিয়াল একটা ফ্যাক্টর, কিন্তু সে বল পাওয়ার পরও যদি 3 হাত পর্যন্ত ড্রিবল করতে পারে, দ্যাট মিনস ইউর গেম প্ল্যান হ্যাজ টোটালি গন রং। এবং যেটা কিনা আপনার প্রথম গোলটা ছিল আলজেরিয়ার সাথে, 3 হাত মানে মেসি পর্যন্ত ড্রিবল করে যাওয়ার পরে দেখছে যে কেউ আসছে না, তখন মনে হলো যাক আমি শর্ট টাইম মেরে দিই। তো এইরকম তো আপনি অস্ট্রিয়ার সাথে একেবারেই হবে না, কারণ অস্ট্রিয়ার আপনার এই র্যাগনকের হচ্ছে গেগেন প্রেসিংটা তো হবেই, এবং সে সাথে বেশ কিছু প্লেয়ার আছে যে যারা মানে ভালো কোয়ালিটির টিমে খেলে এসেছে, যেরকম ডেভিড আলাবা, স্পিৎজার, আরনটোভিচ এখনও সাবে খেলে, বাট যখন সে আসে সে ইম্প্যাক্টফুল একটা খেলা দিতে চায়। সো যে জিনিসটা হবে যে যদিও কোনো সুপারস্টার মানে 2-3 জন হয়তো সুপারস্টার আছে, বাকিরা কিনা হচ্ছে যে ইন জেনারেল নর্মালি এখন আর কি সুপারস্টার হওয়ার পথে, বাট তাদের ওই যে ক্ষুধাটা আর কি থাকবে যে কন্টিনিউয়াসলি প্রেসিং করার ক্ষেত্রে। আর আপনি যদি এখন আর্জেন্টিনার স্কোয়াড নিয়ে বলেন, তাহলে আমি বলবো যে হ্যাঁ, গতবারের ওয়ার্ল্ড কাপের 11 জনের 10 জনই আর্জেন্টিনার এই স্কোয়াডে খেলছে, কিন্তু ফ্যাক্টর হচ্ছে ওই একটা পজিশন যেখানে কিনা চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে ডি মারিয়ার জায়গাটা। কারণ গত ওয়ার্ল্ড কাপে হ্যাঁ মেসি গোল দিয়েছে, হয়তো লাউটারো গোল দিয়েছে, হুলিয়ান আলভারেজ, কিন্তু ইম্প্যাক্টফুল গোলগুলো ছিল ডি মারিয়ার থেকে শুরু অথবা ডি মারিয়ার দেয়া। তো ওই ইম্প্যাক্টফুল জায়গার পজিশনের প্লেয়ারটার ওখানে রিপ্লেসমেন্ট কে হবে এখন পর্যন্ত কিন্তু কেউ মানে কনফিডেন্ট না যে এই প্লেয়ারটা হি ইজ গোয়িং টু টেক আস ফরওয়ার্ড। সো এক ধরনের চেঞ্জ আমরা অলওয়েজ দেখছি। প্লাস ফার্স্ট ম্যাচে আলমারা খেললো, তার পারফরমেন্সও ওইরকম ছিল না যে আপনি কনফিডেন্ট ফিল করবেন যে আচ্ছা ঠিক আছে উই গট এ রিপ্লেসমেন্ট। সো এই একটা জায়গায় পজিশনিং হয়তো বেশ ভোগাতে পারে, কারণ যখন আপনার মেসিকে আটকায় রাখার চেষ্টা করবে, যখন অন্যান্য ইম্প্যাক্ট প্লেয়ারদেরকে আর কি আটকে রাখার চেষ্টা করবে, তখন তো একটা ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার দরকার পড়বে আপনার ম্যাচটা বের করার জন্য, কারণ সব ম্যাচ কিন্তু মেসি বার করতে পারবে। সো আই থিঙ্ক এই ওয়ার্ল্ড কাপের প্রথম টেস্ট আমরা দেখব। আর টেস্ট এই কারণে বলছি যে এর আগেও আর্জেন্টিনার মানে এই ওয়ার্ল্ড কাপে আসার আগে যে ফ্রেন্ডলি বা হচ্ছে গুলো খেলেছে, তারা ওই রকম খুব টপ লেভেলে কোনো টিমের সাথে তাদের খেলা ছিল না। হ্যাঁ, মানে একটু লো প্রোফাইল। ওই জন্য আপনার মানে ইম্প্যাক্টফুল বা এমনি এফেক্টিভ টিম যখন আপনাকে ভালো মতো ডিফেন্ড করবে, প্রেশার দিবে, তখন আসলে এই স্কোয়াডটা কি করবে ওইটা আসলে তখন দেখতে হবে। যদিও মেসি একটা ফ্যাক্টর, হয়তো 90 মিনিটে কিছুই করতে পারবে না, একটা টাইমে গিয়ে এমন একটা পাস বার করবে সেটাতেই খেলা ঘুরে যাবে। বাট তারপরও মানে টেস্ট শুরু আমি বলবো যে আজকের ম্যাচ থেকে আর্জেন্টিনার জন্য। ইন্টারেস্টিং, কিছুটা আর্লি টিম নিউজ আমাদের কাছে এসে পড়েছিল, যেখানে আমরা জানি যে মন্টিয়েল তিনি আসলে ইনজুরি পুরোপুরি ইনজুর্ড, এবং সে কারণে তিনি এই ম্যাচে থাকছেন না, এটা ফর শিওর। মোলিনা স্টার্ট করবেন এরকম একটা খবর আমরা জানলাম। বাট ওই যে কিছু ইম্পর্টেন্ট পজিশনের কথা বলছিলেন, যে অন দ্য লেফট ফ্ল্যাঙ্ক আলমাডা, তার পারফরমেন্স কতটুকু আসলে আশানুরূপ ছিল, তার কোনো সাবস্টিটিউট এখানে হবে কিনা। ইভেন লাউতারো মার্টিনেজ, আপনি 2022 ওয়ার্ল্ড কাপের কথা বলছিলেন, আমার তো মনে পড়ে আই থিঙ্ক হি ডিড নট স্কোর আ সিঙ্গেল গোল, এরকমই কিছু একটা ঘটেছিল। এই জন্যই আই রিমেম্বার যে যখন মেসি ট্রফিটা তুলছিলেন, সেও তার পাশে ছিল এবং তাকে সরি বলছিল যে ভাই আমার কোনো কন্ট্রিবিউশন নাই, বাট আই এম সরি, মানে কিছু না কিছু একটা হবে হয়তো সামনে। বাট লাউটারো মার্টিনেজ তিনি কিন্তু যে প্রিপারেটরি যে ওয়ার্ম আপ গেমস গুলো ছিল সেখানে হি ডিড ওয়েল, যদিও আবার প্রথম ম্যাচটাতে গিয়ে দেখলাম মেইন ওয়ার্ল্ড কাপে এসে আবারও কিন্তু সেই ভালো পারফরমেন্সটা আসেনি। সো হুলিয়ান আলভারেজ প্রবাবলি হতেও পারে আজকে লাউটারো মার্টিনেজের জায়গায় স্টার্ট করতে পারেন। আর্জেন্টিনা কোনো উইঙ্গার নিয়ে খেলে না, আউট অ্যান্ড আউট। তো এইটা আপনি আসলে কিভাবে দেখছেন বিষয়টা? কারণ ওরা মাঠটাকে বড় করার জন্য দেখা যাচ্ছে ডিপলকে ওয়াইড রাইটে যেতে হচ্ছে, বা লেফট সাইডেও আলমাদা ইজ নট লাইক আ প্রপার আউট অ্যান্ড আউট উইঙ্গার। এই সিস্টেমটাকে স্কালোনি আসলে কিভাবে আসলে সেট করছেন? বিকজ ইটস ডিফারেন্ট ফ্রম মেনি আদার টিমস যারা অ্যাকচুয়ালি পেস উইথ এগুলোর উপর অনেক ফোকাস করে। না, আসলে আপনার যখন স্কোয়াডে কী টাইপের প্লেয়ার আছে সেটার উপর বেস করে আপনি আসলে কিন্তু ফরমেশনটা ঠিক করবেন। আর্জেন্টিনার সাথে বাকি যে দলগুলো যে ডিফারেন্স, আমি যদি ইংল্যান্ড, পর্তুগাল বা হচ্ছে আপনার এখন টপ পারফর্মিংয়ে যদি বলি, ফ্রান্সের কথা বলি, তো এইসব টিমের যে বেস্ট জিনিসটা যে
এত ডিফারেন্ট ভ্যারাইটির প্লেয়ার আছে, আপনি একই সময়ে চাইলে হঠাৎ করে 4-3-3 থেকে 4-2-3-1 মুভ করতে পারবেন, বা কখনো 3-5-2-তেও ফরমেশনে মুভ করতে পারবেন, কিন্তু আপনার স্কোয়াডের কোয়ালিটিটা ড্রপ করবে না। আর্জেন্টিনার ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে যে আর্জেন্টিনার আপনাকে ফার্স্ট অফ অল মেসিকে ইন্টিগ্রেট করতে হবে, এটা হচ্ছে আপনার প্রথম কাজ। তো এর জন্য এখন মেসি তো অবভিয়াসলি ফ্রি রোলে খেলে, তো ওই মেসি ফ্রি রোলটাকে সাপোর্ট করার জন্য আপনাকে 4-3-3 ছাড়া আর কোনো ফরমেশন এখন এই মুহূর্তে করাটা টাফ হয়ে যাবে। কারণ আপনি যদি 4-2-3-1 খেলেন তাহলেও কিন্তু সামনের মানে দুজন উইঙ্গার আর স্ট্রাইকার একটু মাঝখানে একটা গ্যাপ ক্রিয়েট হয়ে যাবে। আবার হচ্ছে 4-3-3 করলে হয় কি এখন সিমেট্রিক্যাল পুরো মাঠটা আর কি প্লেয়ার থাকে সেই হিসাবে। তো যেখানে প্রবলেমটা এবার ফেস করবে আর্জেন্টিনা, যে এই ফ্রি রোলটায় কাজ দিতে গেলে এখন দুই ধরনের অপোনেন্ট আপনি পাবেন। একটা হচ্ছে আলজেরিয়ার মতন, যারা কিনা একটু ডিফেন্সিভ খেলার চেষ্টা করবে, সেই ক্ষেত্রে আপনি লাউটারো মার্টিনেজকে নামাবেন, কারণ ফিজিক্যাল প্রেজেন্স অ্যান্ড যে আর কি বডি যে টাসেলটা। যখন দেখবেন যে কোনো টিম ডিফেন্স থেকে পাসিং করে খেলার চেষ্টা করছে, বড় বড় টিম যেগুলো করে, তখন আপনি দেখবেন লাউটারো মার্টিনেজ বসে গেছে, হুলিয়ান আলভারেজ খেলছে, প্রেস করার জন্য হুলিয়ান আলভারেজ তখন রানিং অ্যারাউন্ড করবে। তো এখন এই 4-3-3-তে আপনার সে কি আসলে দিন শেষে দুইটা ওয়াইড স্ট্রাইকার নিয়ে খেলবে, নাকি একটা পজিশনাল স্ট্রাইকার একটা উইঙ্গার নিয়ে খেলবে, এইটাই এখন আসলে তার ম্যাচ টু ম্যাচ ফরমেশনের উপরে ডিপেন্ড করে। সো এইখানেই ফ্যাক্টরটা এসে যায় যে ওই ফরমেশনও যদি চেঞ্জ করতে চায় স্ক্যালোনি, তার কি ওই লেভেলের কোয়ালিটি প্লেয়ার আছে যেটা দিয়ে সে ফরমেশনটা চেঞ্জ করতে পারবে? মানে আজকে পর্তুগাল চাইলে পারবে, ইংল্যান্ড চাইলে পারবে, কিন্তু আর্জেন্টিনা কি পারবে? আর ওইটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। এই কারণেই ডি মারিয়ার ফ্যাক্টরটা আমি বলছিলাম যে ওই লেভেলে যদি কোনো উইঙ্গার থাকতো যে কিনা কন্টিনিউয়াসলি রানিং, যে কোনো একটা সাইড ধরে জাস্ট রানিং করবে এবং ওয়াইড একটা স্পেস হেল্প করবে, তাহলে হতো কি যদি ওয়াইড স্পেসে থাকে তাহলে মেসির জন্য ফ্রি রোমিংটাও ইজি হয়ে যেত, আর একটা স্ট্রাইকারের জন্য পজিশনালটা ধরে রেখে প্রেসিং করা বা দাঁড়ায় থাকাটাও ইজি হয়ে যেত। মিডফিল্ডে কোনো প্রবলেম নেই, আপনার ডিপল, এনজো ফার্নান্ডেজ আর ম্যাকঅ্যালিস্টার এই তিনজন খেলবে, এই তিনজন একবার কম্বিনেশন ভালো। কিন্তু গোল দিতে গেলে তো ওই আরেকজন যে থার্ড প্লেয়ার, ওইটা তার যে হেল্পটা ওইটা কিন্তু আপনার অনেক লাগবে, এবং ওই জায়গাটাতে আই থিঙ্ক সবাই হিট করবে অপোনেন্ট, এবং ওইখান থেকে আর্জেন্টিনার মানে যে উইক পয়েন্টটা আর একটু বেশি ওপেন হওয়া শুরু করবে। তো দেখা যাক, সিমস লাইক আ টাফ চ্যালেঞ্জ। অস্ট্রিয়া তারা যে গেগেন প্রেসিংটা করে, দে উইল নট গিভ আর্জেন্টিনা লট অফ টাইম অন দ্য বল, এই বিষয়টাই তাদের আসলে বড় চ্যালেঞ্জ হতে পারে আজকে। বাট তারপরও লিওনেল মেসি মানে বললাম তো লাস্ট মোমেন্টে একটা ঘুরাই দিবে। আপনি আর্জেন্টিনার ফ্যান হন বা না হন, ফুটবল যারা ভালোবাসে, ইটস ইম্পসিবল নট টু লাভ লিওনেল মেসি যা করছে এই মুহূর্তে। এই সময়টা এসে সে যেভাবে এনজয় করছে খেলাটা, চাই মারছে সেখান থেকে গোল হচ্ছে, দেখা যায় যে পুরো 90 মিনিটস অস্ট্রিয়া ভালো খেললো, জাস্ট আর্জেন্টিনা লাস্ট অ্যাডেড টাইমে গিয়ে এমন একটা মুভ নিল এবং মেসি এমন একটা ড্রিবল করলো, সে হয়তো 90 মিনিট ধরে এনার্জি জমায় রেখে অ্যাডেড মিনিটে একটা ড্রিবল করলে একটা ড্রিবলই খেলা বের হয়ে যাবে। সো এইখানে হচ্ছে ব্যাপারটা, এইখানেই হচ্ছে ফ্যাক্টরটা আর কি।